আমরা নিজেরা জীবনে যে অপ্রাপ্তিগুলোর মাঝে থাকি, দেখা যায় অন্য কারো উপর দোষ চাপিয়ে দিয়ে আমরা সেরে থাকতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা-মা। আমরা বাবা-মাকে খুব সহজেই দোষারোপ করে দেই যে হয়তোবা আমি আজকে ক্রিকেটার হতে পারতাম, আমি আজকে গায়ক হতে পারতাম, এটা ওটা হতে পারতাম, কিন্তু আমি হতে পারিনি। কিন্তু দেখো, যে রাধে সে চুলো বাঁধে। এর অন্যতম উদাহরণ হচ্ছেন আমাদের আজকের লেখক নিমগাছের বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। বনফুল বাংলা সাহিত্যে যতটা প্রভাব বিস্তার করেছেন, তিনি একইভাবে তার পেশাতেও কিন্তু বেশ সফল ছিলেন। তিনি ছিলেন ওই সময়কার একজন ডাক্তার। তো আমরা আজকে পড়ব বনফুল, কিন্তু বনফুলে যাবার আগে আমি আবদুল্লাহ, সালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাগত। এসিএস ক্যাম্প আর লার্ন উইথ আবদুল্লাহর আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটা যাচ্ছে, বাংলা প্রথম পত্র। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। আর আজকের ক্লাসে আমরা ঘুরে ফিরে তিনটা টপিক কাভার করব। কোন তিনটা? আমরা পড়াবো নিম গাছ, প্রবাস বন্ধু, সেই দিনেই মাঠ। এবং এই তিনটা থেকেই যা পড়লে তুমি আর কোনো ক্লাস তোমার করা লাগবে না, এবং সৃজনশীল তুমি একদম অক্ষরে অক্ষরে বুঝে যাবা, পূর্ণ নম্বর নিয়ে আসতে পারবা এমসিকিউ আর সিকিউ এর জন্য। সেভাবেই আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। তো চলো শুরু করি আমরা নিম গাছ দিয়ে। বনফুল নামটা আমরা দেখতে পাই বলাইচাঁদ মুখোপাধ্যায় নামটা ব্যবহার করতেন লেখালেখির ক্ষেত্রে, কিন্তু তার প্রকৃত নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল আসলে তার প্রকৃত নাম ছিল না। আর এই লেখাটা উনার অদৃশ্য লোক এই গ্রন্থের অন্তর্ভুক্ত। এই গল্পের সংক্ষিপ্ত একটা অবয়বের মধ্যে আমরা অনেক বড় কিছু উপস্থাপন করতে করেছেন লেখক, এটা আমরা দেখতে পাই। বনফুলের লেখাগুলোই এমন, দেখবা যে হয়তো আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা, কিন্তু ওই লেখাটার মধ্যে যেই ভাবটা লুকিয়ে আছে ওটা দিয়ে তুমি একটা কয়েকশো পৃষ্ঠার উপন্যাস লিখে ফেলতে পারবে। তো আমরা আজকে আর কথা না বাড়াই সরাসরি চলে যাচ্ছি আমাদের গল্পে। কেউ কেউ মনে করে কবিতা, এটা কিন্তু কবিতা নয়। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। কার কথা বলছে এখানে? এখানে নিম গাছের কথা বলছে। নিম গাছের ছালটা ছাড়িয়ে নিয়ে কেউ সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, এই যে শিল পাটা ধার, ওই শিলে পিষছে কেউ। কেউ বা ভাজছে গরম তেলে, মানে নিমকে কেউ বা গরম তেলে ভাজছে। খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। খোস দাঁত হাজা চুলকানি, এগুলো দিয়ে মূলত বোঝানো হচ্ছে বিভিন্ন চর্মরোগের কথা। আমরা সবাই জানি নিম হচ্ছে একটা ঔষধি গাছ, এবং এটা বিভিন্ন রকম প্রয়োজনে নিম গাছ আমরা ব্যবহার করে থাকি। সেটা মেসওয়াকের জন্য নিমের ডাল, সেটা হতে পারে নিমের পাতা দিয়ে। যেমন আমার ছোটবেলার কথা মনে পড়ে যে আমার যখন ছোটবেলায় পক্স হয়েছিল, চিকেন পক্স, তো সেই সময় আমার মা আমাকে, তিনি গরম পানিতে নিমের পাতা দিয়ে তারপরে আমাকে গোসল করিয়েছিলেন। তো এটা আসলে মানে নিম, অনেক কাজেই নিমের পাতা বা নিম গাছটা ব্যবহৃত হয়ে থাকে, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ হচ্ছে এই নিম গাছ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই খায় কচি পাতাগুলো, কিংবা ভেজে বেগুন সহযোগে, সহযোগে মানে সাথে। তো সেই কচি পাতাগুলো কখনো কেউ কাঁচা খেয়ে ফেলছে, আবার কখনো বা কেউ বেগুন সহকারে খাচ্ছে। যকৃতের পক্ষে ভারী উপকার। এটার উচ্চারণ কি? উচ্চারণটা হচ্ছে যকৃত, লিভার। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসায় পঞ্চমুখ মানে হচ্ছে, মানে অনেক প্রশংসা করে আর কি কবিরাজরা। কবিরাজরা অনেক অনেক প্রশংসা করছে। কবিরাজ কারা? আমরা আসলে এখনকার দিনে কবিরাজ খুব একটা দেখতে পাই না, যারা গাছ গাছড়া দিয়ে চিকিৎসা করে থাকতেন। এটা এখনও তাও গ্রামে গঞ্জে কিছুটা দেখা যায়। তো ওই সময় এগুলোর প্রচলন বেশি ছিল। বাড়ির পাশে গজালে, নিম গাছ যদি বাড়ির পাশে গজায় তাহলে বিজ্ঞরা খুশি হন। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। মানে যারা মুরব্বী তারা এটা পছন্দ করে যদি নিম সেখানে থাকে। এখন না হলে মানুষ মৃত্যুশয্যায় যাবার সময় মানে বা তার মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে বা লাইফ সাপোর্টে অনেক জায়গাতে নিয়ে যেতে পারে। আগেকার দিনে এটা খুবই কমন ছিল গ্রাম বাংলায়। যখন মানুষ শেষ অবস্থায় চলে যেত, তাকে বাসার পাশে নিম গাছটার নিচে নিয়ে বসানো হতো, যে ওখানে ধারণা করা হতো যে সেখানে গেলে সে একটু ভালো মতো নিঃশ্বাসটা নিতে পারবে, বা তার মৃত্যুটা আর একটু শান্তির মৃত্যু হবে। কাটে না এই নিম গাছটা, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ কেউ, সে আরেক আবর্জনা। শান দিয়ে বলতে মূলত ইট সিমেন্ট দিয়ে বা পাথর দিয়ে যে বাঁধিয়ে দেয় সেটার কথা বলছে। তো নিম গাছ বলছে এইটা আরেকটা আবর্জনা। হঠাৎ একদিন
একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। কত অসাধারণ লাইন! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। সায়র শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। এখানে নিমের পাতাকে তিনি সমুদ্র রূপে কল্পনা করছেন এবং তিনি বলছেন যে এই নক্ষত্রের মতো ফুলগুলো যেন নেমে এসেছে আকাশ থেকে। কোথায়? সে যেন নেমে এসেছে নিমের পাতার এখানে, এবং এটা তার দেখে মনে হচ্ছে এই সবুজ সমুদ্রে যেন নেমে গেছে সকল রকমেই নিমের ফুলগুলো, যা যেন নক্ষত্রের মতো আকাশ থেকে এসেছে এবং সায়রে অর্থাৎ সমুদ্রে এসে এগুলো এখানে পড়েছে। খানিকক্ষণ চেয়ে থেকে সেই লোকটা চলে গেল। তিনি কবিরাজ নন, তিনি কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। নাও কামস দ্য ম্যাজিক্যাল লাইন। এটাই হচ্ছে ম্যাজিক লাইন, আর এটাই হচ্ছে বনফুলের সৌন্দর্য। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই একটা লাইন দিয়ে পুরা দৃশ্যপটটাকে তিনি বদলে দিলেন, এবং এই লাইনটাকে অর্থাৎ এই শেষ লাইনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এই গল্পের ম্যাজিক লাইন। এতক্ষণ ধরে তিনি কথা বলছেন নিম গাছ নিয়ে, এবং নিম গাছকে মানুষজন যত্নও করে না, ওর কাছ থেকে হেল্প নেয়, আবার ওকে অবহেলায় ফেলে রাখে। কিন্তু তিনি যেই মুহূর্তে বলছেন যে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা, তখনই ঘটনাটা বদলে গেল। যে উনি আসলে এতক্ষণ ধরে নিম গাছ নিয়ে কথা বললেও তার মূল ফোকাসটা আসলে নিম গাছে না, বরং তিনি সেই গৃহকর্ম নিপুণা অর্থাৎ ঘরের কাজে খুবই দক্ষ এরকমই লক্ষ্মী বউটারও ঠিক একই অবস্থা। সেই লক্ষ্মী বউটার কথাই বলছেন, যিনি সবার জন্য রান্নাবাড়া করেন, যিনি কাপড় কাচেন, যিনি বাচ্চাদেরকে খাবার দাবার গুছিয়ে দেওয়া থেকে শুরু করে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন থেকে শুরু করে স্বামীর সব যত্ন আত্তি নিশ্চিত করেন। কিন্তু দিন শেষে তার কাছ থেকে সেবা গ্রহণ করলেও তিনি কেমন আছেন বা তার সেবার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। এটাই আমরা এখানটাতে দেখতে পাচ্ছি। ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তাই যেই সৃজনশীল প্রশ্নই আসবে না কেন, তুমি সেটাকে ঘুরে ফিরে উত্তর দিবা এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটাকে নিয়ে। তুমি এটাকে কখনোই ভুলেও আবার উত্তর দিতে যাবা না এই নিম গাছ নিয়ে। নিম গাছ এখানে মূল ইস্যু না, এখানে মূল ইস্যু হচ্ছে এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা। চলো আমরা এবারে কয়েকটা অবজেক্টিভ প্র্যাকটিস করি। তোমরা একটু পজ দিবা, ফার্স্টে পজ দিয়ে তোমরা উত্তর দেবার চেষ্টা করবা, তারপরে আমার অ্যান্সারটা দেখবা। নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়? সিদ্ধ করে খায়। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটা পরিবেশ বান্ধব, কারণ ওখানে কিন্তু বলেছিল নিমের হাওয়া ভালো, তাই উপকারী, দেখতে সুন্দর, আকারে ছোট না, এটা হবে এটা পরিবেশ বান্ধব। উদ্দীপক, গফুরের প্রিয় ষাঁড় মহেশ প্রায় ৮ বছর প্রতিপালন করছে। গফুর সাধ্যমতো তার যত্ন নেয়। পরিবারের কেউ মহেশকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায়, ঘরের চাল থেকে খড় পেতে মহেশকে খেতে দেয়। তো উদ্দীপকের মহেশের সঙ্গে যেদিক দিয়ে নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের মিল রয়েছে, কোন দিক দিয়ে মিল রয়েছে? ১ ও ২, এটা কোনটা? আচ্ছা, এখানে আসলে আমার অপশনগুলো আসে নাই, কিন্তু অপশনগুলো না আসলেও আমরা জাস্ট এখানে আমি যেই স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সেই স্লাইডের মধ্যে হচ্ছে আপডেটেড ভাবে পাবা, চিন্তা নাই। আমি তোমাদেরকে যে স্লাইডটা দিয়ে দিচ্ছি ওখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, সো এবারে আমরা একটা সৃজনশীল প্রশ্ন চলো প্র্যাকটিস করি। রহিমদের বাড়িতে দীর্ঘ ৪০ বছর যাবৎ কাজ করছে আকলিমা খাতুন। এক কথায় সে তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব, মানে গায়ে গতরে খেটে কাজ করা। তার এই প্রস্তাবে রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন। নিমগাছ গল্পের যেই সৃজনশীলগুলো আসে আমরা দুই ধরনের দেখতে পাই। একটা দেখতে পাই যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, আরেকটা জায়গাতে আমরা দেখতে পাই যেখানে অকৃতজ্ঞতা প্রকাশ করা
হচ্ছে। সো এখানে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, যেই ভদ্রমহিলা কাজ করেছেন, আজীবন সার্ভিস দিয়েছেন, এখন তিনি যখন অক্ষম তখন তাকে তারা এমনিতেই ভরণ পোষণ দিতে চাচ্ছেন। চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? চর্মরোগের অব্যর্থ মহৌষধ হচ্ছে নিমের পাতা। নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? আচ্ছা, কোনো যত্ন ছাড়াই নিম গাছ তার অস্তিত্ব টিকিয়ে রাখে বলে কেউ তার যত্ন নেওয়ার প্রয়োজন অনুভব করে না। এক কথায় ফার্স্টে উত্তর দিয়ে দিলাম, ভালো কথা। এরপর এটাকে বইয়ের ভাষায় আমরা একটু বড় করে লিখলাম যে নিম গাছের মাধ্যমে অনেকেই কোনো না কোনোভাবে উপকৃত হয়, কিন্তু উপকৃত হলেও সেটা হচ্ছে তারা নিম গাছের কাছ থেকে বিনা পরিচর্যায় উপকার আদায়ের আশায় গাছটা তারা কাটে না, কিন্তু তার যত্নটাও তারা নেয় না। আমি কিন্তু বারবার বলি যে প্রথম দুটো প্যারা আমরা কখনোই উদ্দীপক থেকে কোনো কথাবার্তা বলবো না। সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে ফরম্যাট মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি আধা পৃষ্ঠা লিখবা সর্বোচ্চ এই খটা, আর এই কটা লিখবা তুমি 1 লাইন, আর পুরো সৃজনশীলটা তুমি লিখবা 19 মিনিটে। আর এখানে তুমি কি করবা? এখানে তুমি প্রথমে এক কথায় উত্তর দিলা, 1 পেয়ে গেলা, তারপরে বইয়ের ভাষাতে একটু বড় করে লিখবা। প্রথম 2 প্যারায়, সেটা খ, গ কিংবা ঘ, যেই প্রশ্নোত্তরই হোক না কেন, ঘুণাক্ষরেও তুমি সেখানে কোনো কিছু নিজে থেকে মানে উদ্দীপক থেকে বলতে যাবা না। যা বলবা সবই হচ্ছে বইয়ের ভাষায় বলবা। উদ্দীপকের আকলিমার সাথে নিমগাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি কোথায়? আচ্ছা, সো দায়িত্বশীলতা এবং সংসারে অবদান দুটোর কথাই যদি বলি, তাহলে উদ্দীপকের যিনি ওই কাজের মানুষ আকলিমা এবং আমাদের যিনি লক্ষ্মীবধূ, দুজনই একই রকম দায়িত্বশীল এবং পরিবারের ব্যাপারে অত্যন্ত রকম তারা সচেতন। গেল, বইয়ের ভাষায় বড় করে লিখলা। থার্ড প্যারাতে তুমি কি করলা? থার্ড প্যারাতে তুমি প্রথমবারের মতো গেলা হচ্ছে উদ্দীপক নিয়ে কথা বলতে। এবং থার্ড প্যারাতে আমরা কি করি? আমরা উদ্দীপক এবং তার সঙ্গে আমাদের যেটা হচ্ছে মূল লেখাটা, যেমন ধরো এখানে নিম গাছ, সেটার একটা সম্পর্ক স্থাপন করি। সো এটা যখন তুমি করবা, প্রথমে উদ্দীপক নিয়ে বলবা, তারপরে লেখাটা নিয়ে বলবা, তখন তুমি পেয়ে যাবা ফুল মার্কস। আর এটা কতটুকু লিখবা? 1.25 পৃষ্ঠা এটা লিখতে পারো। আর যদি মনে হয় 1 পৃষ্ঠা লিখবা, তাতেও চলবে। এবারে আমরা ঘতে যাচ্ছি। ঘ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের, কারণ এটাতে 4 নম্বর, আর সৃজনশীলের নম্বর কিন্তু ভাঙা ভাঙা। 4 নম্বর, 4টা প্যারায় 4 নম্বর। প্রথমে এক কথায় উত্তর দিয়ে দিল, যেমন নিম গাছ গল্পের সমগ্র ভাবে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে। হ্যাঁ, অন্যান্য দিক তুলে না ধরে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 1 পেয়ে গেলাম। বইয়ের ভাষায় এই কথাটাকে এখন জাস্টিফাই করে লিখবা, আরও 1 পেয়ে গেলাম। এরপরে উদ্দীপকের আলোকে জিনিসটাকে তুমি লিখবা, উদ্দীপক আর তোমার এখানে যেই মূল নিম গাছ গল্পটা, এটা তুমি লিখলা। তারপরে তুমি উদ্দীপক এটাকে হচ্ছে তারপরে শেষে গিয়ে তুমি এই থার্ড প্যারাতে যা লিখেছো সেটাকেই হচ্ছে আরেকটু বড় করে, আরেকটু ইলাবোরেট ওয়েতে বলে জাস্টিফাই করা। দেখো, উচ্চতর দক্ষতা হচ্ছে অনেকটা লজিক বিল্ডিংয়ের মতো, মানে একে 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 এক একটা আমার যুক্তি প্রদান করে আমি শেষে এসে বলছি যে তাই বলা যায় বা সুতরাং অতএব উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটি দিককে তুলে ধরে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উত্তর করতে হবে। আরও একটা সৃজনশীল আমি দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। দেখো, সৃজনশীল প্র্যাকটিস না করে তুমি যদি ভাবো যে তুমি এসএসসি এক্সামে যে বা যে কোনো এক্সামে যে তুমি মানে ফাটাই দিয়ে আসবা, এটা আসলে পসিবল না। এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ না খেলে সরাসরি গিয়ে আন্তর্জাতিক ম্যাচে চলে যাবার মতো। তো তোমাকে এই প্র্যাকটিস করতেই হবে, এজন্য আমি সৃজনশীল দিয়েছি। আর প্রথম সৃজনশীলটা আমি এত ভেঙে ভেঙে দেখালাম, পরেরগুলো আমি দেখাবো না। পরেরগুলো আমি টেনে টেনে চলে যাব। টেনে টেনে চলে যাবো বলতে আমি জাস্ট দিক নির্দেশনা দিব, কারণ আমি যদি সব করে দিই তাহলে তুমি আসলে কিছু শিখবা না, তুমি তখন নিজে নিজে অ্যান্সার করতে পারবা না, তোমার পরীক্ষা তো আর আমি গিয়ে লিখে দিয়ে আসতে পারবো না। এবারে আমরা পড়ব প্রবাস বন্ধু। প্রবাস বন্ধুর মাঝে এত এত কঠিন শব্দ রয়েছে, যেটা বা কঠিন বাক্য রয়েছে, যেটা বেশিরভাগ শিক্ষার্থী নিজে নিজে পড়ে বুঝবে না। তো আমি তোমাদেরকে বলছি, তোমরা খুবই গুরুত্বের সঙ্গে প্রবাস বন্ধুটা এখন শুনবা, আমি যা যা বলবো। সো তার আগে আমি একটু ছোট করে দেখাই প্রবাস বন্ধুটা যার লেখা, সৈয়দ মুজতবা আলীর। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, এই তো 10 দিন আগেই গিয়েছিলাম সিলেটে। সো সৈয়দ মুজতবা আলী হল দেখে আমি ছবিটা তুলে রাখলাম। সৈয়দ মুজতবা আলী হলটা হচ্ছে সাস্টে গিয়েছিলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এখানে আসলে আচ্ছা, এখানে ভুলে অন্য একটা বইয়ের চেহারা চলে এসেছে। সো দেশে বিদেশে হচ্ছে সৈয়দ মুজতবা আলীর খুব বিখ্যাত একটা বই। এটার অনেকগুলো কাভারই আছে, কাভার ইজ নট ইম্পর্টেন্ট। তো সেই দেশে বিদেশে ওনার যে ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটা, সেই গ্রন্থেরই হচ্ছে একটা
পরিচ্ছেদ আমাদের এই প্রবাস বন্ধু, যেটা আমরা আজকে পড়ব। তো মূলত তিনি আসলে গিয়েছিলেন তখন আফগানিস্তানের কাবুলের কাছাকাছি খাজামোল্লা গ্রামে তিনি সেখানে বাস করতেন। তিনি সেখানে চাকরির সুবাদেই গিয়েছিলেন। তো ওই জায়গার স্টোরি নিয়েই মূলত আমাদের এই প্রবাস বন্ধু। তো চলো আর কথা না বাড়াই, চলে যাই আমাদের প্রবাস বন্ধুতে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। আচ্ছা, এটাও বলে নেওয়া ভালো যে সিলেটে কেন হচ্ছে ওনার ছবি, কারণ সৈয়দ মুজতবা আলীর জন্ম ছিল আসামের করিমগঞ্জের দিকে। করিমগঞ্জের মানুষজন আর সিলেটের মানুষজন আসলে একই রকম। তো করিমগঞ্জে মুসলিমই থাকে তারা, কিন্তু পরবর্তীতে যাই হোক দেশভাগ এবং নানা রাজনৈতিক কারণে করিমগঞ্জটা বাংলাদেশের অংশ হয় না, এটা ভারতের অংশ হয়ে গেছে, আসামের পার্ট হয়ে গেছে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। বাসার সঙ্গে চাকরও পেলুম। আচ্ছা, চাকরও পেল। অধ্যক্ষ জিরার, এটা একটা ক্যারেক্টারের নাম বলছে, অধ্যক্ষ জিরার, যাতে ফরাসি। ফরাসি মানে কি? ফরাসি মানে হচ্ছে দিস গাই ওয়াজ এ ফ্রান্সের। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমান বোঝা গেল তার ভৃত্য বা তার চাকর। আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, মানে জুতা ব্রাশ থেকে খুন খারাপি করা, সবকিছু করে দিবে আব্দুর রহমান। অর্থাৎ তিনি হরফান মৌলা। হরফান মৌলা মানে হচ্ছে সকল কাজের কাজী। আমরা দেখতে পাই যেহেতু সৈয়দ মুজতবা আলী অনেকগুলো ভাষা পারতেন, তো তিনি তার নিজের পাণ্ডিত্য জাহির করার জন্যেও অনেক সময় লেখার মধ্যে অন্যান্য অনেক ভাষার অনেক বাক্য শব্দ এখানে এনে থাকেন। জিরার সাহেব, সাহেব বলতে সাহেব বোঝাচ্ছেন কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। আচ্ছা, বচসা মানে কি? বচসা মানে হচ্ছে তোমার তর্কাতর্কি বলতে পারো, এরকম আর কি। কাবুলে এটার নামই কাজ। ও রভোয়া, বিকেলে দেখা হবে। ফ্রেঞ্চ ভাষাতে বলেন ও রভোয়া, মানে আবার দেখা হবে, এরকম টাইপের কি বলে চলে গেলেন। কাবুল শহরে আমি 2টি নরদানব দেখেছি। তার একটি হচ্ছে আব্দুর রহমান। নরদানব মানে হচ্ছে মানুষ দানবের মতো। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম আব্দুর রহমান 6 ফুট 4 ইঞ্চি। কল্পনা করা যায়? বাংলাদেশে এরকম লম্বা মানুষ দেখাই যায় না। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়ায়, মানে অনেক, 2খানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙুলগুলো 2 কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে, মানে অনেক বড় বড় কলার মতো আঙুলগুলো, এত বড়। পা 2খানা ডিঙি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো। আমির আব্দুর রহমান, আমির শব্দের অর্থ হচ্ছে নেতা। এখানে মূলত আমির আব্দুর রহমান বলতে বোঝানো হচ্ছে যে আফগানিস্তানের নেতা যদি তিনি হতেন তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। আর এ কান ও কান জোড়ায় ও যদি হাসি দেয় মনে হয় এই পর্যন্ত চলে যায় ওর ঠোঁট। মুখ হা করলে চওড়াচৌড়ি কলা গিলতে পারবে, মানে কলা এইভাবে সে খেয়ে ফেলতে পারবে। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। এবড়ো থেবড়ো নাক, কপাল নেই বলতে বোঝাচ্ছে কারণ চুল পাগড়ি সব মিলিয়ে এমন, তাই কপালটা দেখা যাচ্ছে না। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না। ঠাহর হলো না মানে বুঝতে পারলো না যে মাথার আকার প্রকার কেমন। আমি বুঝতে পারি না আসলে। এসি কমালে লাগে শীত, আবার এসি বাড়ালে লাগে গরম। তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে, মানে বোঝা গেল যে ওর মাথাটাও বিশাল বড়। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেঁড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। আচ্ছা, রিলিফ ম্যাপ জিনিসটা কি এটা তোমাদেরকে একটু বোঝানোর প্রয়োজন। এখানে কি আমি রিলিফ ম্যাপের ছবি দিয়েছিলাম? দাঁড়াও দেখি তো। হ্যাঁ, রিলিফ ম্যাপ। রিলিফ ম্যাপটা হচ্ছে মূলত সমুদ্র পৃষ্ঠ থেকে একটা ভূমি কতটুকু উপরে বা কতটুকু নিচে, এইটা বোঝানোর জন্য রিলিফ ম্যাপটা আঁকা থাকে। আর আফগানিস্তানের রিলিফ ম্যাপটা খুবই এবড়ো থেবড়ো, তো তার গালটাও হচ্ছে এমন হয়ে গেছে। এখন এমন হওয়ার কারণ ওখানের পানি খুবই ঠান্ডা। শীতকালে যদি তুমি কোনো ময়েশ্চারাইজার ইউজ না করো বা পেট্রোলিয়াম জেলি ইউজ না করো, আর তুমি যদি নিয়মিত ধরো এই ক্রিম ট্রিম ইউজ না করে যদি মুখে পানি তো দেখবা তোমার মুখ ওই আব্দুর রহমানের মতোই এরকম এবড়ো থেবড়ো হয়ে গেছে। তো 2 গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা। রুজও তো মাখবার কথা নয়। রুজ কি? রুজ হচ্ছে এক ধরনের মেকআপ করার জিনিস আর কি। তো এটাও তো মাখার কথা না, গাল এত লাল কেমনে? পরনে সিলওয়ার কুর্তা আর ওয়াস্কিট, এগুলো হচ্ছে সিলওয়ার, এই জামাটার সাথে হয়তো তোমরা পরিচিত, কুর্তার সাথেও ওয়াস্কিট কিছুটা আমাদের কোটির মতো। এটা হচ্ছে আফগানিস্তানের ওনাদের লোকাল ড্রেস আর কি। ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, মানে মাথা নিচু করে সেই যে দাঁড়িয়েছিল,
শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। সংস্কার মানে এই ধরনের একটা কথা প্রচলিত আছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। মানে তার চোখটাও যে আসলে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে পারে। দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। আচ্ছা, এটা এইভাবে ভাবতে পারো যে ধরো মিষ্টির যে মানে এখন তো আসলে এমনটা দেখা যায় না, ধরো আগে তো চীনামাটির ধরো পাত্র মিষ্টির, এটার মধ্যে যদি দুটা ধরো পান্তুয়া ভেসে আছে, তো তার চোখগুলো যেন এমন মানে সুন্দর চোখ। জরিপ করে ভরসা পেলুম, আবার ভয়ও হলো। মানে ওকে নিয়ে জরিপ করে অর্থাৎ ঘাটাঘাটি করে একটু ভরসা হলো, যাক ভাই অনেক শক্তিশালী, আবার একটু ভয়ও হলো। আচ্ছা, ভয়টা কেন হলো? ভয়টা হলো কারণ ধরো শক্তিশালী মানুষ, সে আমাকে হেল্প করতে পারে, আবার সে যদি আমার সাথে বিগড়ে যায় তাহলে তো আমি শেষ। সো বলছে যে এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। এটা হিন্দু পৌরাণিক একটা ক্যারেক্টার ভীমসেন। মূলত আমরা যখন পঞ্চপাণ্ডবের কাহিনী পড়ি, পঞ্চপাণ্ডব 5টা ভাই, দ্রৌপদী, তাদের হচ্ছে একটা ওয়াইফ থাকে, সবার সেম ওয়াইফ। সো সেই দ্বিতীয় ভাই যিনি যুধিষ্ঠির, বা আমি যদি বলে থাকি যে ভীমসেন, তো সেই ভীমসেন হচ্ছে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন যুদ্ধে। তাই এই কথা বলছে যে তার মুশকিল আসান হয়ে থাকবে, যদি কোনো বিপদ আপদ আসে ভীমসেনের মতোই যেন রক্ষা করবে লেখককে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে? আচ্ছা, যদি কোনো একটা বিগড়ে যায় তাহলে তো ভাই আমি আবার বিপদে পড়তে পারি। কোনো এক হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলাম। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথায় কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। পল্টন ইংরেজিতে আমরা এই ওয়ার্ডটা আমরা অনেক বেশি হচ্ছে ক্যান্টনমেন্টে দেখি, প্লাটুন কমান্ডার। সো উনি হচ্ছেন ওখানেই ছিলেন, মেসের চার্জে ছিলেন, মানে রান্না বাড়ার দায়িত্বে। তো বোঝাই যাচ্ছে যে তিনি বেশ ভালো একজন রাঁধুনি। তো জিজ্ঞেস করছেন লেখক যে রাইফেল চালাতে পারো? তো একগাল হাসলো। আচ্ছা যাক, কিছুটা বাঁচা গেল। কি কি রাখতে যেন? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলাম, ফালুদা বানাতে বরফ লাগে? এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে কল, ভাইয়া কল আবার কি? তো এখন না হলে ধরো আমাদের কাছে হিমাগার আছে, এইটা আছে সেটা আছে, বাট লেখক এটা যে আমলে লিখছেন তখন তো এগুলো ছিল না, তখন বরফের কল ছিল। আমি বললাম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। পাগমানের পাহাড় এটা কি? এটা হচ্ছে কাবুলের নিকটবর্তী পাহাড়, কাবুলের খুব কাছে নিকটবর্তী পাহাড়, ওটাকে বলা হয় পাগমানের পাহাড়। তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আমি যখন প্রথম হিমাচল প্রদেশে গিয়েছিলাম, বিশেষ করে মানালিতে, আমি আমার লাইফের ফার্স্ট স্নোফল ওখানেই দেখেছি, এভাবে বরফ যে পড়তে পারে। তো ওই জায়গাতে আমার মনে আছে যে আমি অবাক হয়েছি দেখে যে রোদ কিন্তু আবার বরফ আছে। আশ্চর্য হয়ে বললাম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। আচ্ছা, খুঁড়ে তুলে এখন সেই গাধা বোঝাই করে বরফটা নিয়ে আসা হয়। মানে এটা আসলে তাদের ওখানে ধরো বলতে পারো যে বরফটাকে লোকালি কালেক্ট করে রাখার একটা ওয়ে, যেহেতু এখানে তো আর অন্য কিছু নাই আমাদের এই জায়গার মতো, মানে ফ্রিজ নেই এখনকার দিনে। বুঝলাম, খবর টবর রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। আফগানিস্তানের ওয়েদার, স্পেসিফিকভাবে কাবুলের ওয়েদার কিন্তু অ্যামেজিং ওয়েদার, ঠিক আছে? সো 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসে, মানে অনেক অনেক বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। মুটে বলতে মূলত বলছে যে আমরা আসলে মুটে শব্দটার চেয়ে বেশি পরিচিত ওই যে কুলি, তাই তো? যেমন রেল স্টেশনে আমরা দেখি না কুলি থাকে, সে এমন আর কি। যা বললো তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আব্দুর রহমান যেহেতু অনেক স্ট্রং ছিল, আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলাম ওগুলাও নিয়ে ওর মাথা ব্যথা নেই, অযথা অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতর তেল, নুন, লোকড়ি সবই দেখতে পেলুম। আমি
ফের চলতে আরম্ভ করলে বলল, মানে আবার চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূর যেতে হলো না, লব ই দরিয়া। আচ্ছা, লব ই দরিয়া এটা একটা ফার্সি শব্দ। লব ই দরিয়া, দরিয়া মানে হচ্ছে নদী, লব মানে হচ্ছে তীর। লব ই দরিয়া মানে হচ্ছে নদী তীর। এটা একটা ফার্সি শব্দ, হ্যাঁ, নদী তীর। লব ই দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন। মসিয়ে, হোয়াট ইজ মসিয়ে জিরার? ঠিক আছে, মসিয়ে জিরার হচ্ছে মিস্টার মসিয়ে, ফ্রেঞ্চ উৎপত্তি, মানে ফ্রেঞ্চের মতো করে বলছেন। মসিয়ে জিরার, বুঝলাম যে অধ্যক্ষ জিরার টাঙা হাঁকিয়ে, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, টকবগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, ধমক দিল, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। মানে তুমি যেভাবে রাত বিরেতে ঘুরে বেড়াবা কাবুল শহরে, তার জন্য যেই শক্তিশালী হওয়া দরকার কিংবা যেই অস্ত্রশস্ত্র দরকার তার কিছুই তোমার কাছে নাই। তো বসকে খুশি করবার জন্য যার ঘটে, ঘটে বলতে যদিও পাত্র বোঝায়, মানে যার কাছে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। মানে তুমি যদি পাম দিয়ে খুশি না করতে পারো তাইলে ভাই চুপ থাকো, তর্ক করো না। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ, উত্তমার্ধ বলতে বসের স্ত্রী অর্থাৎ মিসেস জিরার, এই অধ্যক্ষ জিরারের ওয়াইফ, তিনিও ছিলেন তখন তার সঙ্গে, তারই পাশে বসে বলছেন উই সার্টেনমা এভিদামা, অর্থাৎ অতি অবশ্যই, সার্টেইনলি, সার্টেইনলি, এভিডেন্টলি। মানে যখন তার হাজবেন্ড এই কথাটা বলছেন এই লেখককে, যে তোমার ওই তাগদও নাই, আবার তোমার কাছে ওই হাতিয়ারও নাই, সো তুমি রাত্রে নিশাচর হওয়ার ধান্দা করো না। তো তখন তার ওয়াইফ, হ্যাঁ ঠিকই বলছে, ঠিকই বলছে আমার হাজবেন্ড, এরকম বলছে আর কি। তো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল। শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে। এটার মানে কি? এটা বেশিরভাগ স্টুডেন্টই আসলে বোঝে না, কারণ এটা টিচাররাই আসলে দেখা যায়, আমরা হয়তো এত স্টোরিটাতে যাই না। এটার মানেটা কি আমাদের একটু খেয়াল করতে হবে। এটা দিয়ে মূলত বোঝায় যে, আমি একদম একদম শর্টে বলি এবং বাংলাদেশের সাপেক্ষে এক্সাম্পলটা দিব। ভিক্টোরিয়া আলবার্ট আতাত, আলবার্ট যখন, যদিও তার কাজিন ছিলেন কুইন ভিক্টোরিয়ার, কিন্তু দেখো কুইন ভিক্টোরিয়া ছিলেন, মানে শি ওয়াজ দ্য কুইন, আর ওইদিকে আলবার্ট ছিল হচ্ছে একটা খুবই ছোট রাজ্যের রাজা। তো দুইজনের মধ্যে যে সম্পর্ক বা দুইজনের মধ্যে যে আসলে প্রেমের সম্পর্কটা গড়িয়েছে পরবর্তীতে, মানে প্রণয় থেকে পরিণয়ে গিয়েছে এটা, সো এই জন্যে তাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে বা তারা অনেক কিছুকে অতিক্রম করতে হয়েছে। কিন্তু এগুলো তো হয়েছে একবার, কিন্তু ফ্রান্সে এসব নাকি নিত্য নিত্য ঘরে ঘরে হয়। এটার মানে কি আসলে? এটার মানে উনি বোঝাচ্ছেন যে উনি ওই সময়ে চুপ না থেকে করবেন কি, কারণ সেখানে ফ্রান্সে নিত্য নিত্য ঘরে ঘরে মানুষ এরকম লাভ ম্যারেজে যায় বা মানুষ তখন প্রেমের জন্য অনেক কিছু করে। সো একজন আরেকজনের প্রতি পাগল হবার কথা। তাই আমি ওনার হাজবেন্ড, আমার বস একটা কথা বলেছেন, ওটার সঙ্গে আমার সায় না দিয়ে উপায় আছে? আমি তো যদি সায় না দিয়ে থাকি তাহলে তো একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি। এবং এটার আরও একটা সুন্দর এক্সাম্পল ধরো আমি যদি বাংলাদেশের সাপেক্ষে দিই, ধরো বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, তাদের হচ্ছেন সন্তান। ধরো যদি এখন ধরো বিয়ে দেবার জন্য দেয়া হলো, ধরো 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 আমি আলবার্ট, এই ভিক্টোরিয়া আলবার্ট, মানে ভিক্টোরিয়া আলবার্ট আতাত, এটা 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 এটার সাপেক্ষে বুঝাচ্ছি। ধরো তাদের কারো বিয়ে হতে গেল সোমালিয়ান কারোর সাথে, সোমালিয়ান কোনো একটা, ওখানকার কোনো একটা সোমালিয়ান মন্ত্রীর কিছুর সাথে। সভাপতি আমাদের সাথে স্ট্যান্ডার্ডে অনেক ডিফারেন্স। তো এটা নিয়ে দুই দেশের আন্তঃসম্পর্ক কি হবে না, অনেক কথাবার্তা চলে আসতে পারে। কিন্তু এরপরেও যদি তারা বিয়েটা করেই বসে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে আর কি এইখানটাতে, যে ওই লাইলি মজনুর প্রেমের কাছেও কিছুই না ফ্রান্সের মানুষের এগুলো। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি, তম্বিতে বলতে বলতে পারি যে আমি যে তার মানে ঝাড়িতে বা বকাবকিতে, এমন আর কি, সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময়, অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। এটার মানে কি? তসবির শব্দের অর্থ কি? তসবির শব্দের অর্থ হচ্ছে ছবি বা প্রতিকৃতি। মোগল তসবিরের অর্থাৎ মোগল যেই ছবি বা প্রতিকৃতিগুলো আমরা পাই সেটার মতো গাড়ু বদনার সমন্বয়। গাড়ু মানে হোয়াট ইজ আ গাড়ু? গাড়ু হচ্ছে
বদনা হিসেবে ব্যবহৃতই হতো আর কি, কিন্তু পানি জন্য ব্যবহৃত বদনা, ওটা টয়লেটে ইউজ করার বদনা নয়। গাড়ু বদনার সমন্বয় আফতাবে। আফতাবে বা আফতাবা এটা হচ্ছে এই যে এই জিনিসটাকে বলে হচ্ছে, দেখাচ্ছি, এটাকে বলে হচ্ছে আফতাবা বা আফতাবে, এরকম। তো এটা সে নিয়ে এসছে, বা ধারাযন্ত্র, ধারাযন্ত্র মানে হচ্ছে যেটা দিয়ে পানি ফ্লোটা পড়ে আর কি, এটা নিয়ে সামনে দাঁড়িয়ে কেন, কারণ হাত ধোয়ানোর জন্য এসেছে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। কারণ ঠান্ডা পানি মুখে দিলে যেমনটা লাগে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান। আগা, এটা মূলত একটা তুর্কি শব্দ। এটা সাধারণত ধরো সম্মান জানানোর জন্য, মিস্টার, জনাব, এরকম অনেকটা বলি না আমরা, সম্ভ্রান্ত ব্যক্তি বা সম্মানিত ব্যক্তিদেরকে সাধারণত আগা বলে সম্বোধন করা হতো। এটা একটা তুর্কি শব্দ, ঠিক আছে, টার্কিশ ওয়ার্ড আগা। আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন, মানে বোঝাই যাচ্ছে যে সে একসময় আসলে মেসের চার্জে ছিলেন, মানে মেসের দায়িত্বে ছিলেন। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে শেরখানেক দুম্বার মাংস। কাথ মানে কি? কাথ বলতে বোঝাতে পারো অনেকটা, যদিও কাথের একটা ঔষধি মানে আছে যে গাছগাছরা বা বাকলের নির্যাস, কিন্তু এখানে বলতে পারো যে এটার যে ঘন যে ঝোলটা হয় এটাকে বোঝানো হচ্ছে। কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাথে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। অপাঙ্ক্তেয় মানে কি? পঙ্ক্তি। পঙ্ক্তি শব্দের অর্থ হচ্ছে কবিতার লাইন। অপাঙ্ক্তেয় বলতে বোঝানো হচ্ছে ওটা ওখানে আনফিট, ওটা ওখানে ফিট করছে না, মানে আসলে এত সুন্দর সুন্দর খাবারের মাঝে আলু আসলে ওখানে যাচ্ছে না, তাই ওটা দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেকটা প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, মানে অনেক বড় বড় স্বামী কাবাব। বারকোষ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও। বারকোষ থালাটা কি? বারকোষ থালা হচ্ছে এক ধরনের প্লেট, যেই প্লেটের মধ্যে বিভিন্ন রকম খাবার দাবার সেখানে সাজানো থাকে। বারকোষ থালাটা সচরাচর খুব একটা ব্যবহৃত হয় না, এটা মূলত সাধারণত পূজা পার্বণ বা এরকম বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। বারকোষ থালাটি সাইজে বড় থাকে, আবার এটাতে বারকোষ থালাতে অনেক সময় তোমার ওই তখনকার দিনে ধরো কয়লা দিয়ে রুম হিটার হিসেবেও ব্যবহার করার জন্য বারকোষ থালার মধ্যে কয়লা রাখা হইতো। তো এক ঝুড়ি কোফতা পোলাও, আর তার উপরে বসে আছে একটা আস্ত মুরগি রোস্ট। আমাকে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, আর রান্নাঘরে আরও আছে, রান্নাঘরে আরও আছে। মানে লেখক তো আসলে হয়ে গিয়েছেন যে এতগুলো খাবার তিনি কিভাবে একা খাবেন, কিন্তু আব্দুর রহমান বুঝেছে উল্টোটা। আব্দুর রহমান ভাবছে যে হয়তোবা লেখক মনে করছে যে আর একটু খাবার কেমনে খামো, তো তখন বলতেছে একজনের রান্না না করে কেউ যদি ৩ জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি ৬ জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অদ্য রজনী, প্রথম রজনী, অদ্য মানে ওই রজনীটা আর কি, প্রথম রজনী। এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র, যেরকম তন্ময় হয়ে মরা কাঁটা দেখে সেই রকম আমার খাওয়ার বহর তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। মানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা যেভাবে খুবই মনোযোগ দিয়ে লাশ কাটা যখন তাদেরকে শেখানো হয় দেখে, সো এতটাই মনোযোগ দিয়ে যেন আব্দুর রহমান বসে বসে লেখকের খাবার খাওয়া দেখছে। আমি বললাম, ব্যাস, উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান। অন্তর্ধান মানে হচ্ছে ভ্যানিশড, হাওয়া হয়ে গেল বলতে পারো, বা অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান। পুনরপি মানে হচ্ছে আবারও, অন্তর্ধান মানে হাওয়া। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে। কি সেটা? পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বনে জিজ্ঞাসা করলো, মেয়েটা আবার কি? আব্দুর রহমান উপরে বরফ সরিয়ে দেখালো। পেঁজা বরফ মানে কুচি 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 বরফ আর কি। দেখালো নিচে আঙুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙুর, এটা অনেক বিখ্যাত আফগানিস্তানে, তামাম আফগানিস্তানে মশহুর, অনেক ফেমাস। বলেই একখানা সসারে, সসার বলতে ধরো একটা পিরিচে আর কি, কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসলো। মানে সেটাকে ঠান্ডা করার জন্য আঙুরগুলোকে বরফের মধ্যে ডলছে, কারণ ওটা তার ফ্রিজ থেকে বের করতে পারে না, তখন ফ্রিজ নাই। ঠিক আছে, আমি আঙুর খাচ্ছিও ততক্ষণ একটা একটা করে হাতি নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে, সন্তর্পণে মানে সাবধানে,
ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন, বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে, হিম মানে ঠান্ডা, এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জিবের মাঝখানে, এখানে তালু আর জিবের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র মানে এইখানে পর্যন্ত একদম চিনচিন করে উঠছে ঠান্ডায়, ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে কোটা আষ্টেক গিল্লুম। খাইবার পাসের হিম্মত, এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো যে খাইবার পাস এটা মূলত আফগানিস্তান আর পাকিস্তানের সীমানা, আর এই জায়গাটা একটা ভয়ঙ্কর রাস্তা, মানে এই জায়গাটা দিয়ে যেতে গেলেও আসলে অনেক সাহস লাগে, যে কোনো সময় মরতে পারে মানুষ। সো সেই খাইবার পাসের হিম্মত বুকে নিয়ে, মানে অনেক সাহস নিয়ে, শুধু নিজেকে আমাকে জঙ্গলি ভাববে এটার জন্যে আমি কষ্ট করে ভাই ওগুলো খাইলাম, আমি ওর ওই ঠান্ডা বরফগুলা মানে আঙুরগুলা। তো কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না, ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুয়ো, এটার মানে কি? এটা একটা প্রবাদ। এই প্রবাদটার অর্থ মূলত বোঝাচ্ছে যে অন্যের জিনিসটা কিভাবে খরচ হচ্ছে এটা নিয়ে আসলে যখন কেউ কনসার্ন থাকে না খুব একটা, কারণ দিন শেষে তো আসলে টাকা দিয়েছেন লেখক নিজেই, এবং আব্দুর রহমান যেভাবে খাবারগুলো আনছেন টাকাটা তো লেখকের পকেট থেকেই গিয়েছে। তো এরকম আর কি, কার গোয়াল কে দেয় ধুয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাত সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা, পেয়ালায় ঢাললে, পেয়ালা মানে কাপ, অতি ফিকে হলদে রং দেখা যায়। তা সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট। আমাদের এখানে তো আসলে আমরা আখরোট পাই, কিনতে পাই, কিন্তু আখরোটের অনেক দাম, কিন্তু ওই রিজিয়নগুলোতে আখরোট এমনিতেই পাওয়া যেত। অন্য হাতে হাতুড়ি, ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। মানে সে আসলে, ও নিজে অনেক বড় তো সাইজে, অনেক খেয়ে খেয়ে অভ্যস্ত, তো লেখক যখন এতটুকু খাচ্ছেন এটা দেখে আসলে তার মনে হলো হয়তোবা রান্না পছন্দ হয় না। কে বললো পছন্দ হয়নি, তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললুম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। তোমার বপু বলতে তোমার দেহের সঙ্গে আমার তনুটা, আমার দেহটা মিলিয়ে দেখো দেখিনি। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে, আবারও সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গালানো পাথর, পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন সেটা বেরুবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা, মানুষের খিদে হবেই বা কি করে? আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? আচ্ছা, কারণ কাবুলকে আসলে তার পছন্দ না। ধরো কারো বাসা যদি হয় মৌলভীবাজার বা শ্রীমঙ্গল, বা ধরো উত্তরবঙ্গের কোথাও। এখন ঢাকা শহর তো একটা খুবই বিশ্রী শহর, স্বাভাবিকভাবে ঢাকা শহরের বাতাস বা ঢাকা শহরের পানি নিয়ে সে একটা বাজে মন্তব্য করতেই পারে। এখানেও সেটাই হচ্ছে আর কি। হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, আমার দেশ। সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। পানশির কোথায়? এটা আফগানিস্তানেরই অন্য একটা লোকেশন। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে, একটু মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। তাজি ঘোড়া হচ্ছে অ্যারাবিয়ান কিছু ঘোড়া যেগুলো খুবই ফাস্ট দৌড়াতে পারে। মানে মনে হবে যে তুমি ওখানে এতটাই ভালো ওয়েদার যে আপনি তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে দৌড়াতে পারবেন। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত বানানটা খ দিয়ে লিখবো আমরা, ঠিক আছে? ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোষে আঙার জ্বালিয়ে, এই যে আমি একটু আগে বলছিলাম যে বারকোষের কথা, লোহার বারকোষে আঙার জ্বালিয়ে
আগুন জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন, গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, পড়ছে পড়ছে, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন যে তৌর বরফ বাবারত, কীরকম বরফ পড়ে আছে। এইটা কি? এটা আসলে অনেকেই বুঝে না। এটা আসলে এইভাবে বাংলায় লেখছে এরকম। এটা মূলত ফ্রেঞ্চ একটা প্রবাদ আছে, যেটা অনেকটা রেডিওতে আরও বেশি কথাটা একটা সময় শোনা যেত। সো প্রবাদটা হচ্ছে একটা বাংলা কোনো একটা যে সিটু ট্যাহ বরদেল, সিটু টাহ বরদেল, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে মানে ইট ওয়াজ আ মেস, বাট কি একদম কি হয়ে যাচ্ছে এমন। এটা আসলে তিনি বলছেন যে মানে এত এত বরফ পড়ে যেন সব ছেয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য এই কথাটা বললেন। আমি বললুম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন। পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, মানে আপনার ভালো লাগবে। যদি ভালো না লাগে আমার গর্দান আপনি ফেলে দিয়েন তখন। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, মানে তুলার মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুর ঘুরটি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বায় উপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায় হু হু করে, মানে মাঝে মাঝে যেন মনে হয় এই বরফ শুধু চলছে আর চলছে, চলছে আর চলছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মিলে তাকানো যায় না। রশ্মি মানে রশ্মি আর কি, আলো। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাহাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে একরত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি এক বিঘত ফুলে উঠবে, দম ছাড়বেন, এক বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে। এক একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। বেমারি মানে হচ্ছে অসুখ। 100টা অসুখ মানে আপনি সুস্থ হয়ে যাবেন, এত ভালো এখানকার বায়ু, এটাই বোঝানো হচ্ছে। তখন ফিরে এসে, হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। কতল করা মানে হচ্ছে আমার মাথাটা আলাদা করে ফেলবেন আমার দেহ থেকে। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, তোমার কথাই মানি, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর। আমি বললাম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? তোমাদেরকে এই দেশে বিদেশে বইটার শেষ একটা কথা বলে আমাদের এই আজকের এই অংশটা শেষ করব। সো লেখক যখন শেষের দিকটায় ছিলেন ওই সময়ে আফগানিস্তানের অর্থনৈতিক বেশ সমস্যা হয়। আর মানে অনেকটা এমন হয়ে গিয়েছিল যে দুজনের খাবার ভাগাভাগি করে খেতে হতো, আব্দুর রহমানের এবং লেখকের। তো লেখক যখন আব্দুর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে, মানে লেখক যখন চলে যাচ্ছেন, তো আব্দুর রহমান বেশ চিন্তিত প্লেনে করে কিভাবে যাবে না যাবে। আব্দুর রহমান খুব সহজ সরল টাইপের মানুষ। তো প্লেনটাতে যখন লেখক উঠলেন, লেখক শুধু দূর থেকে তখনও তিনি খুব জোরে আব্দুর রহমান জোরে দোয়া পড়ছেন লেখকের জন্য। এবং যখন প্লেনটা রওনা দিচ্ছে, দূর থেকে যেন আব্দুর রহমানের পাগড়িটা দেখা যাচ্ছে, তখন সৈয়দ মুজতবা আলী একটা কথা বলেন যে আব্দুর রহমানের পাগড়িটা অনেক ময়লা, কিছুটা ময়লা, অনেক দিন সাবান নেই দেখে ধুতে পারছে না। সে তো শুভ্র বরফ চারিদিকে, সাদা, এর চেয়েও সাদা আব্দুর রহমানের মন। এই ছিল আমাদের প্রবাস বন্ধু। কয়েকটা অবজেক্টিভ একটু প্র্যাকটিস করি। তম্বি শব্দের অর্থ কি এটা একটু আমরা মনে রাখবো। তিরস্কার, অনেকে এটার সাথে প্যাঁচ লাগায় ফেলায়। এটা হচ্ছে তন্নি। তন্নি হচ্ছে ন যোগ ব, আর তম্বি কি? তম্বি হচ্ছে ম যোগ ব। ঠিক আছে, যেটা ম যোগ ব তম্বি, এটার মানে হচ্ছে তিরস্কার, আর যেটা ন যোগ ব তন্নি, ওটার মানে হচ্ছে দেহ। আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? শারীরিক গঠনের জন্য। শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। সেখানের
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাবাকে বলে, এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে। এটা করেছে লেখক পানশির যেতে চেয়েছিলেন, কারণ জীবন বাঁচাতে তিনি পানশিরে যেতে চেয়েছিলেন। কিন্তু মানে এটা হচ্ছে গল্পের এক সূত্রে বাধা না, কারণ ওরা চাচ্ছে অবকাশ যাপনের জন্য, কিন্তু লেখক পানশিরে যেতে চেয়েছিলেন কেন? তিনি বলেছিলেন তার জীবন বাঁচানোর জন্য তিনি পানশিরে যেতে চান। তো এই জাফলংয়ের সঙ্গে প্রবাস বন্ধু গল্পের পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায় কোথায়? এটা আসলে অনেক কিছু দিয়ে খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, একটা হচ্ছে জীবনযাত্রায়। কারণ আমরা এখানে দেখছি পাহাড়ি ঝর্ণা, এটা সেটা, তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো মিলই নাই একটার সাথে আরেকটার। ওইটা হচ্ছে বরফের অঞ্চল। ঋতু বৈচিত্র্য, ঋতু নিয়ে এখানে কোনো কথা বলা হয় নাই। জীবনযাত্রা, হ্যাঁ অফকোর্স এখানের জীবনযাত্রা মানে এই বাংলাদেশের জাফলংয়ের আর পানশিরের ওটার জীবনযাত্রা, ওটা এক্সট্রিম ওয়েদার, ওখানে বরফ পড়ে ওই জায়গাতে। তো এখানে আমি দুইটা অবজেক্টিভ দিয়েছি। অবজেক্টিভগুলোর মধ্যে আমি একটা বিষয় বলবো তোমাদেরকে, তা হলো গিয়ে যে এখানে ঘুরে ফিরে দুটো পার্সপেক্টিভ থেকে, দুটো সৃজনশীল দিয়েছি, দুটো সৃজনশীল এসে থাকে। একটা আসে হচ্ছে স্বদেশ প্রেম এবং ওই সময়ে আব্দুর রহমানের যে পানশিরের বর্ণনাটা, পানশির নিয়ে তার যেই রোম্যান্টিসিজম, তার যে ভালো লাগা ভালোবাসা, সেই কথাগুলো আসে। আর আরেকটা অংশ আমরা পাই, সেই অংশটাতে দেখা যায় যে মূলত আমরা সেখানে কথা বলি এই যে লেখক একটা জায়গাতে গিয়েছেন, তারপরে তাকে যে কতটা আতিথেয়তা করে এটার বিষয়ক। এখন প্রবাস বন্ধু থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনাটা 50-50, এটা থেকে যে সবসময় সৃজনশীল প্রশ্ন আসে তা না, কিন্তু এখানে এত জটিল জটিল শব্দ আর কঠিন কঠিন বাক্য আছে, তাই আগে থেকে ভালো মতো না বুঝলে বেশিরভাগই এটা অ্যান্সার করতে পারে না। সো আমি দুইটা এখানে দিয়ে রেখেছি, অ্যান্সারও দিয়ে রেখেছি। তোমরা 19 মিনিট সময় নিয়ে দুটোই প্র্যাকটিস করবা, পরে আমার দেওয়া অ্যান্সারটা দেখবা। ফার্স্টে যদি অ্যান্সার দেখে ফেলো তাহলে কিন্তু এটা কোনো লাভ হবে না, ঠিক আছে? কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। এবার আমরা পড়ব সেই দিনেই মাঠ। অল্প কিছুক্ষণ, ছোট্ট একটা কবিতা, এটার পরে আমরা শেষ করে দিব। নৈরাশ্যের কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কথা বললে একটা কথা চলে আসে। আমি বহুবার জীবনে কলকাতা গিয়েছি, এবং এই যে ট্রাম, এখন তো আর ট্রাম নাই কলকাতায়, এত স্লো চলে ট্রাম, এই ট্রামে কিভাবে জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করলেন। মানুষের নানা রকম কথা আছে যে তিনি হয়তো আত্মহত্যা করেছিলেন, বেটে সেটা, কিন্তু জীবনানন্দ যেখানটাতে মারা যায় রাসবিহারী অ্যাভিনিউর ওইদিকে। সো হাতে তখন তার কয়েকটা ডাব, হাতে ডাব নিয়ে তো আসলে কেউ এভাবে আত্মহত্যা করতে যাবার কথা না। পুরো জীবনভর তিনি খুবই আনমনা ছিলেন বলা যায়, চাকরি টিকিয়ে রাখতে পারতেন না, তার ওয়াইফ তাকে খুব একটা সম্মান করতো না, এবং শেষ জীবনে তিনি অনেক অসুস্থ ছিলেন, ডায়াবেটিস ছিল, চোখে দেখতেন না ঠিকঠাক, চিকিৎসা করানোর মতো টাকা নাই। তো সতর্ক ঘণ্টি ট্রাম ক্রমাগত বাজিয়ে যাচ্ছে, ক্রমাগত বাজিয়ে যাচ্ছে সতর্ক ঘণ্টি। জীবনানন্দ উনার খেয়ালে ডাব কতগুলো নিয়ে যাচ্ছেন, এবং এমনভাবে ট্রাম তাকে আঘাত করলো তার পাঁজরের হাড়টার ভেঙে, ভিতরে রক্তাক্ত, তার ধুতি টুতি সব শেষ। 7 দিন হাসপাতালে পড়ে থাকলেন, এবং 7 দিন পরে চিরতরে বিদায় নিলেন বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে আমরা যেই 2-4 জনকে বলতে পারি যে, বা যেই কয়েকজনকে আমরা বলতে পারি যাদের লেখা আন্তর্জাতিক মানের, তাদের লেখাকে আমরা সেই রুশ সাহিত্যিকদের কথা বলি বা জগৎ বিখ্যাত যেই সাহিত্যিকদের কথা বলি না কেন, তাদের সঙ্গে তুলনায় যেতে পারি, সেই তালিকায় প্রথমেই যাদের নাম আসে তিনি হলেন জীবনানন্দ দাশ। সো সেই জীবনানন্দ দাশের লেখাটাই আজকে আমরা একটা পড়ব, যেটা ওনার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা, সেই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আর মূলত আজকের এই লেখাটার মূল কথাটা হচ্ছে, পৃথিবী তার আপন নিয়মে চলতে থাকে, জগৎ তার আপন নিয়মে চলবে। আমি মৃত্যুবরণ করব, আজকে পৃথিবীতে আমি থাকবো না, আরেকজন থাকবে না, কিন্তু সভ্যতা আপন গতিতে চলতে থাকবে, পৃথিবী আপন গতিতে চলতে থাকবে, কোনো কিছুই থেমে থাকবে না কারো জন্য। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। জগৎ তার নিজের নিয়মে চলতে থাকবে, পৃথিবী তার আপন খেয়ালে আবর্তিত হতে থাকবে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, এই নদী নক্ষত্রের তলে, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। নক্ষত্র আমি পৃথিবীতে থাকি বা না থাকি থাকবে, নদী থাকবে, এই নদীর মাঝেই মানুষ বয়ে যাবে, এখান দিয়ে মানুষ যাবে, মানুষ স্বপ্ন দেখবে,
জগৎ চলবে, জগৎ তার আপন গতিতে চলতে থাকবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? এই যে স্বপ্ন, এই যে স্বপ্নের স্বাদ, এটা কি কখনো পৃথিবী থেকে বিদায় হয়? এটা কি কখনো পৃথিবী থেকে চলে যায়? এটা হতে পারে না। এটা কখনোই পৃথিবী থেকে বিদায় নিতে পারে না, বা এটা কখনোই চলে যেতে পারে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে? আচ্ছা, আমি যখন চলে যাব, এই যে শীতের শিশির পরে, তখন সে যে চালতার ফুল শীতকালে সেটা যে ভেজে, সেটা কি আর ভিজবে না? অবশ্যই সেটা ভিজবে। নরম গন্ধের ঢেউয়ে, নরম গন্ধের ঢেউ কথাটা কেন বলছে? তুমি একটু মনে করার চেষ্টা করো। গ্রামে শীতের সকালবেলা ধান ক্ষেতের পাশে, বা ধরো গাছপালা আছে এমন একটা জায়গাতে, ফুল, সেখানে যখন হচ্ছে শিশির পড়ে, ওটার কিন্তু একটা স্মেল আছে। ওটা এমন না যে গোলাপের গন্ধের মতো বা হাসনাহেনার গন্ধের মতো অনেক মানে তীব্র, এরকম না, কিন্তু এটার কিন্তু একটা গন্ধ আছে। তো চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে? নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী পেঁচা, এই ক্যারেক্টারটাকে বা এই 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 জিনিসটাকে আমরা বেশ অনেক জায়গাতে জীবনানন্দকে আনতে দেখি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরেই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। ওখানেও কিন্তু একটা লাইন আছে লক্ষ্মী পেঁচা নেই। এখন লক্ষ্মী পেঁচার কথা তিনি বলছেন, এটা শুধু র্যান্ডম একটা অংশ হিসেবে নয়, যেহেতু এখানে বা উনি যেখানে ছিলেন এই বাংলায় একটা বড় অংশ হচ্ছে মানুষ ছিলেন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু। সো লক্ষ্মী পেঁচার সঙ্গে কিছু আমাদের এরকম ঐতিহাসিক বিশ্বাসও জড়িত রয়েছে। সেখান থেকেই তিনি বলছেন যে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। এবং এই যে লক্ষ্মী পেঁচার ডাকের মধ্য দিয়েই যে ভালো জিনিস হচ্ছে বা ভালো কিছু আসছে, এটা জাস্ট একটা বিশ্বাস তার, যে এটা কি আর হবে না যখন আমি থাকবো না এই পৃথিবীতে। তারপর আবার বলছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ জীবন বহমান, জীবন চলতে থাকে জীবনের গতিতে। সোলসের একটা গান আছে না বিখ্যাত, ক্যানমিনির সঙ্গতাতে, যে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। জীবন চলতে থাকে, তুমি মৃত্যুবরণ করো, তুমি চলে যাও, মানুষ হয়তো তোমাকে নিয়ে কিছুদিন শোক পালন করবে। টার্কিশ পোয়েট নাজিম হিকমতের বিখ্যাত কবিতা জেলখানার চিঠি, সো সেই জেলখানার চিঠিটাকে আবার খুব সুন্দর করে বাংলা, এটা 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 বাংলা ভাষায় খুব সুন্দর অনুদিত হয়েছে। ওখানে একটা লাইন আছে যে বিংশ শতাব্দীতে শোকের আয়ু বড়জোর 1 বছর। তো যেই প্রেমিক বা যেই প্রেমিকা হাহাকার করে তার সম্পর্কের ভাঙনের পর, সেও কিন্তু আবার আরেকজনের সাথে থিতু হয়। তো এতে আমরা কাউকে দোষারোপ করতে পারি না, এটাই স্বাভাবিক, এটাই জগতের নিয়ম। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অল্প 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 সাউন্ড হচ্ছে। আমরা এমন পাই না অনেক সময়, অল্প লাইট, অনেক বৃষ্টি পড়েছে, অল্প লাইট অল্প সাউন্ড হচ্ছে চারিদিকে, কেমন শান্ত বাতি, ভিজে গন্ধ, একটা মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, খেয়া নৌকাগুলো চরের খুব কাছে এসে ভিড়েছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এসব থাকবে, এসব বহমান থাকবে, এসব চলমান থাকবে, আমি বেঁচে থাকি আর না থাকি। অ্যাসিরিয়া ধুলো, আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। একটু বোঝাতে হয় এগুলো। অ্যাসিরিয়ান সিভিলাইজেশন, এটা মূলত বর্তমান ইরাক, সিরিয়া, তুরস্ক ওই দিকটাতে ছিল। আর ব্যাবিলন ছাই হয়ে আছে, এটা হচ্ছে বর্তমান ইরাক যেখানে আর কি, ওই সাইডটাতে, ইরাকের দিকে ব্যাবিলন। ব্যাবিলনের শূন্য উদ্যানের কথা তোমরা হয়তো বা শুনেছ। সো বলছে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। মানে জগতের এসব জিনিস 2000 বছর আগেও হতো, এখনো হচ্ছে, যতদিন পৃথিবী থাকবে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। কিন্তু সভ্যতা কিন্তু ধ্বংস হয়, তবে প্রকৃতির নিয়ম চলতে থাকে। মানে প্রকৃতি তার আপন গতিতে চলতে থাকে, যদিও বা সভ্যতা ক্ষয়িষ্ণু এবং সভ্যতার ধ্বংস আছে। তো এশিরিয়া বা অ্যাসিরিয়ান সিভিলাইজেশন, এটা তো এখন আর নাই, ধ্বংস হয়ে গেছে। সিন্ধু সভ্যতা ছিল, নাই, কিন্তু প্রকৃতি তো তার আপন নিয়মে চলছেই। ওখানেও যেভাবে নক্ষত্র ছিল, নদী ছিল,
চাঁদ ছিল, সূর্য ছিল, সেসবই আছে, সিভিলাইজেশন নাই, আমরাও না থাকতে পারি। সেই দিনে মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? চালতা ফুল। আমি চলে যাব, কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন? পরপারে চলে যাবার কথা বলেছেন। মানে মূলত এখানে তিনি তার চলে যাওয়া দিয়ে বোঝাচ্ছেন তার মৃত্যুর কথা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন হয়েই বাটে, তখন আমায় নাইবা তুমি ডাকলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা মনে রাখলে। কোন দিকটি প্রকাশ পেয়েছে এটার? মৃত্যু চেতনা। এটা রবীন্দ্রনাথের বিখ্যাত গান। তো এখানে আমি দুটো বিষয়াদি দিয়েছি, দুটো সৃজনশীল প্রশ্ন, তোমরা একটু দেখে নিবা এবং তোমরা নিজেরা 19 মিনিট করে সময় নিয়ে এগুলো প্র্যাকটিস করবা। আমি আলাদা করে আর প্রতিটা এখানে বুঝিয়ে দেব না, আমি উত্তর সহ ওই জায়গাতে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই অবশ্যই এগুলো দেখে নিবা এবং প্র্যাকটিস করবা। সো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নিচে করো, সাবস্ক্রাইব করে ফেলো এসিএস ক্যাম্পের চ্যানেলটা এবং আমার লার্ন উইথ আব্দুল্লাহ চ্যানেলটা, নিয়মিত এসএসসি এইচএসসি সব কিছুর ভিডিও পেতে। আর তোমরা আরও অন্যান্য কোন কোন টপিকের উপরে চাও সেটাও জানিয়ে দিও, ভিডিওটা শেয়ার করো আর তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিও, যাতে আমরা একসাথে মিলে সবাই বড় হতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।